আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ১৭ কিংবা ১৮ মাসের শাসন, এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? তিনি কি সফল হয়েছেন নাকি ব্যর্থ? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ তার পেছনে লেগেছে এবং আমাদের দেশের যে চরিত্র, সেক্ষেত্রে ক্ষমতা হারালে মানুষের কাপড়-চোপড় থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা জুটেছিলেন, যারা এসেছিলেন এই বাংলায়, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে তাদের বাকি জীবন স্বস্তিতে কাটবে না। তারা যা কিছুই করবেন তা আমাদের যে জনগণ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আপনি চিন্তা করুন যে ১/১১-র সময় সেই মঈনুদ্দিন ফখরুদ্দীন সাহেব, তারা কিন্তু অনেক ভালো কাজ করে গেছেন। কিন্তু এখনো পর্যন্ত এই বাংলার জমিনে মঈনুদ্দিন ফখরুদ্দীন এবং তাদের কোনো অ্যালাইড ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। এমনকি মঈনুদ্দিন ফখরুদ্দীন তারা আমেরিকার মাটিতে থাকার পরেও সেখানে কিন্তু বাঙালি অধ্যুষিত এলাকাতে তারা ঘোরাফেরা করতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হারিয়েছেন অল্প কয়দিন হলো। হারাতে এই যে তিনি ক্ষমতা হারিয়েছেন, এই কথাটা বললাম জেনে শুনেই। মূলত পরিস্থিতি যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল যে তিনি ক্ষমতায় থাকবেন, এত সহজে তিনি ক্ষমতা দেবেন না। কিন্তু যেভাবে তেল তেল করে একেবারে আব্বা আব্বা করে, বলতে গেলে নিয়তির টানে ক্ষমতা যেভাবে হস্তান্তরিত হয়ে গেল, সেখানে কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না। আমাদের বুদ্ধি অল্প, কিন্তু এই কথাগুলো আমরা অনেক আগে বলেছি যে তারেক রহমান সাহেব যেদিন দেশে আসবেন, ওই দিন থেকে যমুনার কোনো গুরুত্ব থাকবে না। তিনি আসার পরে তার কথা মতোই দেশ চলবে। এই কথা কিন্তু সেই ২০২৪ সনে আমি বলেছিলাম। বাস্তবে তাই হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যারা লোকজন আছেন, তারা কাদের কথা মতো চলেছেন, কিভাবে কি করেছেন আমি বলতে পারি না। তবে আমরা বাইরে থেকে যে জিনিসগুলো দেখেছি তাতে মনে হয়েছে যে তার কাজগুলো সঠিক হয়নি, আমরা সমালোচনা করেছি। আর সমালোচনা করার কারণে পান্না জেলে গেছে, সাংবাদিক পান্না, আনিস আলমগীর জেলে গেছেন। হয়তো সামর্থ্য থাকলে আমাকেও তারা জেলে নিয়ে নিত, বা আল্লাহ আমাকে রক্ষা করেছেন। যে কোনো কারণে হোক আমি রক্ষা পেয়ে গেছি। কিন্তু আমরা যে কথাগুলো বলেছি মূলত, সেই কথাগুলি এখন বাস্তবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে যাচ্ছে। ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে। মনির হায়দার নামে একজন ইত্তেফাকে একসময় চাকরি করতেন, তার আগে জনকণ্ঠে চাকরি করতেন সাংবাদিক। রেপুটেশন ভালো না। শুধু এতটুকু বললাম, আমার সাথে একটা সময় টকশো করতেন, কথাবার্তা হতো। আমি তার অনেক কথা সমালোচনা করতাম। করার পরে উনি একদিন আমার হাত ধরে বললেন যে, রনি ভাই, আপনি আমার সমালোচনা করেন, আপনার ভাবি তো আপনার টকশো দেখে, আমার অপরাধ কী? এরপর থেকে আসলে মনির হায়দারের কখনোই সমালোচনা করিনি, অন জেন্টলম্যান গ্রাউন্ডে। এরপর দেখলাম যে অলানে ছাড়ে তিনি আমেরিকাতে চলে গেছেন। তো আমেরিকাতে চলে যাওয়ার পরে সাংবাদিক মাসুদ কামাল, তার কলিগ ছিলেন, তিনি তাকে চাকরি দিয়েছেন। তো তার কাছে শুনলাম তার আমলনামা, যেটা আমি জানতাম না। মানে কীভাবে তার চাকরি হলো, কীভাবে তিনি সেই চাকরি করতেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু। এরপরে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মিরপুরে এস এ খালেক সাহেবের যে ছেলে সাজু, এবার নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি কথা প্রসঙ্গে একদিন মনির হায়দারের কথা বললেন। তো মনির হায়দারের কথা বলার পরে তিনি একেবারে রীতিমতো আঁতকে উঠলেন, যে বললেন যে, আরে বলেন কি, ও তো এই করেছে, আমার সাথে এই করেছে, আমার বিরুদ্ধে রিপোর্ট ছাপিয়ে তারপরে সেটা আমার কাছ থেকে প্রতি মাসে মাসে ওই আমাদের 10,000 না 15,000 টাকা করে আমার কাছ থেকে নিয়েছে। একই অবস্থা এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন যখন মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে একবার রিপোর্ট ছাপা হলো। আবার কি কারণে যেন এহসানুল হক মিলনের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। একজন সাংবাদিক আছেন পরিচিত, এহসানুল হক মিলনের পরিচিত, তো তার নাম মিস্টার পাটোয়ারি, বিটিভিতে একসময় কাজ করতেন, বেশ সিনিয়র সাংবাদিক, এখন টকশো করেন।
তো তিনি একদিন গিয়ে দেখলেন যে এহসানুল হক মিলন যখন মন্ত্রী তখন তার সাথে একই বিছানায় মনির হায়দার শুয়ে আছে। তখন তিনি এহসানুল হক মিলনকে রীতিমতো একটু কটু বাক্য বললেন, বকাঝকা করলেন যে, "২ দিন আগে যেই লোক আপনার বিরুদ্ধে রিপোর্ট করেছে, আজ আপনি তার সঙ্গে গলাগলি করে বেডরুমে শুয়ে আছেন। আপনি তো মানে নির্বুদ্ধিতার একটা সীমা আছে। কথা সত্য মিথ্যা পাটোয়ারি সাহেব বলতে পারবেন আর এহসানুল হক মিলন বলতে পারবেন। আমি শুনেছি আর পাটোয়ারি সাহেব আমাকে এই কথা বলেছেন। আমাকে নিষেধ করেনি, তাই আমি কথাটা মিডিয়াতে বলে দিলাম।" তো এই হলো মনির হায়দারের ক্যারেক্টারিস্টিক্স। সেই মনির হায়দার পূর্ণ সচিবের মর্যাদায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এলেন এবং সারাদিন ঘোরাফেরা করলেন, এবং এদের একটা সিন্ডিকেট আছে, মনির হায়দার, মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুল, তারপরে এর সঙ্গে সঙ্গে আবার সেই আরেকজন ভদ্রলোক ছিলেন, মারা গেছেন, আমেনা মহসিনের হাজব্যান্ড ছিলেন। তো এরা সবাই একসাথে চলতেন, এদের অনেক অভ্যাসই প্রায় সেম ক্যাটাগরির। আপনি তো বুঝতে পারছেন, সেম ক্যাটাগরির মানে পানীয় ঠানীয় পান করা, যে কোনো, সেটা কোকাকোলা হোক বা অন্য যে কোনো জিনিস হোক, একসাথে পান করার অভ্যাস এদের রয়েছে। তো সেই মনির হায়দার আসলেন, তারপরে লুৎফে সিদ্দিকী আসলেন। লুৎফে সিদ্দিকী এই মানুষটি মানে কী বলবো, মানে এর বাবা আইজি সাহেব ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তারপর তার মা রেহানা সিদ্দিকী, তিনি একজন ভালো শিল্পী ছিলেন। এই ভদ্রলোক দেশের বাইরে ছিলেন, কিন্তু তার কথাবার্তা, অ্যাটিটিউড, মুখ বাঁকা করে ইংরেজি বলা, খুব স্টাইল করে ইংরেজি বলা, সব কিছু দেখে মনে হচ্ছিল যে সহজ কথাটা তিনি সহজভাবে বলতে পারেন না বা বলতে চান না। অনেকটা রবীন্দ্রনাথের হিং সিং ফটের মতো কথাবার্তা বলেন, মুখ একটু বাঁকা করে কথা বলেন, তারপরে একটু স্টাইল করে সেই একটু বাঁকা হয়ে বসেন, পায়ের উপর পা তুলে ক্রস লেগ করে বসেন। এগুলো বাংলাদেশি কালচারে যায় না। পশ্চিমা দুনিয়াতে তিনি আসলে কত বড় পদে চাকরি করেন, কি করেন, তার সফলতা কি আই ডোন্ট নো। কিন্তু তারকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, আমার কাছে মনে হয়েছে এই কাজটা ভালো হয়নি। তিনি তাসনিম জারাকে নিয়ে আসলেন রাজনীতি করার জন্য, এনে এনসিবিতে ঢুকিয়ে দিলেন। ও মাই গড, গেল তাসনিম জারা। এই মেয়েটার জীবনও শেষ, এবং যাকে বলা হয় রাজনীতির যে একটা স্বাভাবিক শ্রেণী চরিত্র রয়েছে, সেই শ্রেণী চরিত্রটাও নষ্ট হয়ে গেল। এরপরে তিনি খলিলুর রহমান সাহেবকে নিয়ে আসলেন। খলিলুর রহমান ইজ ওকে। আমি ওনার সাথে যখন ছিলেন, খলিলুর রহমান সাহেব কথাবার্তা কম বলতেন, কিন্তু ইদানিং তিনি বাংলা এবং ইংরেজিতে কথাবার্তা বলছেন, আমার ভালো লাগছে। যদিও তিনি পশ্চিমা ধাঁচের মানুষ, বিএনপি তাকে নিয়ে বিপদে পড়বে বই মানে স্বস্তিতে থাকবে না। হি ইজ রিপ্রেজেন্টিং আমেরিকা অ্যান্ড আমেরিকান উইল অ্যান্ড ডিজায়ার। তো আমেরিকান উইল এবং ডিজায়ার নিয়ে তিনি ক্যাবিনেটে ঢুকে আছেন। এটা অনেকটা সেই ব্রিটিশ ভাইস রয়ের মতো, বা ধরুন মার্কিন রাষ্ট্রদূতের ৩-৪টি রাষ্ট্রদূত ক্যাবিনেটে ঢুকে আছে। খলিলুর রহমান মিন্স ডোনাল্ড ট্রাম্পের ছায়া জনাব তারেক রহমান সাহেবের ভিতরে ঢুকে আছে, নট টু হেল্প, জাস্ট টু গভর্ন, জাস্ট টু ইনস্ট্রাক্ট। তো এই খলিলুর রহমান সাহেব যত ভালো মানুষই হন না কেন, তিনি তো আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, সেই পলিসির সাথে সম্পৃক্ত বলে অভিযুক্ত। কাজেই সেখানে আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডুবিয়েছেন, একইভাবে তারেক রহমান সাহেবের যে ডুবন্ত ডুবন্ত তারেক রহমান, এটার একটি স্পষ্ট প্রতিচ্ছবি আপনি খলিলুর রহমান সাহেবের মুখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। যদিও সে, আমি বললাম, ভালো মানুষ এবং শিক্ষিত এবং সজ্জন ব্যক্তি। এরপরে যেটি বললাম যে ওনার সাথে সাথে উনি নূরজাহান বেগমকে এনেছেন। এটা নিয়ে আমি প্রথমে খুব সমালোচনা করেছিলাম যে দেয়ার আর ম্যানি পার্সোনাল ম্যাটার্স। অনেকেরই প্রেমিকা থাকে, অনেকেরই ভালো লাগার মানুষ থাকে, আত্মীয় স্বজন থাকে, খালাতো ভাই, মামাতো ভাই, শালা, সম্বন্ধী, অনেক কিছু থাকে, কিন্তু ইট শুড নট বি ইন পাবলিক। আপনি টয়লেটে যে কাজগুলো করবেন, ঠিক টয়লেটে আপনার ভালোবাসার কাজগুলো আপনি খাবার টেবিলে আনতে পারেন না। খাবার টেবিলের ভালোবাসার যে কাজগুলো, এগুলো আপনি বিছানায় বালিশের নিচে নিতে পারেন না। আপনি চিন্তা করুন তো, 3টি রোস্ট বা 4টি খাসির লেগ রোস্ট আপনি বালিশের নিচে নিয়ে ঘুমালেন, লোকজন আপনাকে কী বলবে? পাগল বলবে। অথচ আপনি যদি একই কাজ ওই লেগ রোস্ট নিয়ে মুখের কাছে নিয়ে নাচেন, গান ডাইনিং টেবিলে এই কাজগুলো করেন, আপনাকে কেউ মন্দ বলবেন না। কিন্তু একই কাজ আপনি বেডরুমে করলে লোকজন আপনাকে মন্দ বলবে। আর আপনি যে কাজগুলো বেডরুমে করেন,
সেই কাজগুলো যদি মসজিদের ধারে কাছে গিয়ে একটু করার চেষ্টা করেন বা কথাবার্তা ওই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেন, লোকজন আপনাকে জুতা পিটা করবে, রীতিমতো জুতা পিটা করবে। যে আচরণ আপনি মশার সাথে করেন, একই আচরণ আপনি মাছির সাথে করতে পারেন না। যে আচরণ আপনি মশা এবং মাছির সঙ্গে করেন, সেই আচরণ আপনার প্রিয়তমা যদি আপনার গালে চিমটি কাটে, আপনি মশা মাছির মতো তার সাথে আচরণ করতে পারেন না। দেয়ার আর ম্যানি ম্যানি থিংস। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিবার, ঘর, সংসার, গ্রামীণ ব্যাংক এবং রাষ্ট্রের যে কর্ম সব একত্র করে ফেলেছিলেন। এখানে একদিকে লামিয়া মোর্শেদ, আর একদিকে নূরজাহান, একদিকে তার বাংলাদেশি কন্যা, অন্যদিকে তার আমেরিকান কন্যা, একদিকে তার গ্রামীণ ব্যাংক, অন্যদিকে তার গ্রামীণ ফোন, একদিকে তার নোবেল পুরস্কার, অন্যদিকে তার প্রধান উপদেষ্টা পদ, একদিকে জামাতের প্রতি ভালোবাসা, অন্যদিকে সেই এনসিপিকে দিয়ে দীর্ঘমেয়াদী কিছু করার চেষ্টা, অন্যদিকে তারেক রহমান সাহেবের সাথে একটা সমঝোতার চেষ্টা, সব মিলিয়ে এমন একটা লেজে গোবরের অবস্থা তিনি করে ফেলেছিলেন, যার ফলে তার এই ১৭ মাসে যে দুর্বিষহ ঘটনার সময় ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এবং রাষ্ট্রযন্ত্রের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর যে অস্তিত্ব ছিল, যে স্ট্রেন ছিল, শক্তি ছিল, সবগুলো তছনছ হয়ে গেছে। ১৭ মাসের বিচার ব্যবস্থা, সেটা হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত, ১৭ মাসের পুলিশি ব্যবস্থা, আইজির অফিস থেকে শুরু করে থানা, ১৭ মাসের রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সবার মধ্যে যে পারস্পরিক যে সম্পর্কটা ছিল, সব ভেঙে চুরে চুরমার খান খান হয়ে গেছে, যেটিকে বলা হয় ভাতৃঘাতী সংঘাত। রাজনীতিবিদদের মধ্যে যদি সংঘাত শুরু হয়, এই সংঘাত দীর্ঘদিন চলতে থাকে। যে বিষবৃক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে আওয়ামী লীগের মনে বপিত হয়েছে, যে বিষবৃক্ষ বিএনপির মনে বপিত হয়েছে, জামাতের মধ্যে বপিত হয়েছে এবং এনসিপির মধ্যে বপিত হয়েছে, কোনো অবস্থাতেই এই বিষবৃক্ষ আগামী ২০ বছরে যাবে না। শুধু নিত্য নতুন ধুত্রা গাছ উৎপন্ন হবে, ধুত্রার ফালুন তৈরি হবে, আর সেই ধুত্রার গাছের বিষ একেবারে কালবৈশাখীর শক্তি নিয়ে প্রবল বেগে এই ধুত্রার বিষ ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে ধাবিত হবে। মহান আল্লাহ জানেন তার শেষ পরিণতি কী, এবং আমরা কেউ জানি না, আমরা শুধুমাত্র তার জন্য দোয়া করতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।